এই মানুষটাকে একসময় বলা হয়েছিল রাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি। একজন সাধারণ ফকিরের মতো জীবন, কিন্তু তার কণ্ঠ কাঁপিয়ে দিয়েছিল পুরো উপমহাদেশকে। তিনি ছিলেন না কোনো রাজা, না কোনো শাসক, তবুও লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনে রাস্তায় নেমে আসত। শাসকরা ভয় পেত তার নাম শুনলেই, আর সাধারণ মানুষ খুঁজে পেত বাঁচার সাহস। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা এমন এক আগুনের গল্প যেটা ইতিহাসকে বদলে দিয়েছিল। শুরু হচ্ছে সেই অজানা অধ্যায়। 1880 সালের কুয়াশাচ্ছন্ন এক ভোরে সিরাজগঞ্জের ধানপাড়া গ্রামে জন্ম নেয় এক শিশু, যার জীবন ইতিহাসের গতিপথ বদলে দেবে। তার চারপাশে ছিল দারিদ্র্য, ক্ষুধা এবং জমিদারদের নির্মম শোষণ। শৈশবেই সে দেখেছিল কৃষকদের ওপর অত্যাচার, যা তার মনে প্রতিরোধের বীজ বপন করে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে সে জ্ঞান অর্জন করে, কিন্তু তার চিন্তা কেবল ধর্মেই সীমাবদ্ধ থাকে না। যৌবনে সে আসামের চা বাগানে যায়, যেখানে শ্রমিকদের অমানবিক জীবন তাকে গভীরভাবে নাড়া দেয়। সেখানেই তার ভিতরে জন্ম নেয় এক সংগ্রামী চেতনা, যা তাকে ধীরে ধীরে নেতৃত্বের পথে নিয়ে যায়। আসামের পথে পথে সে শ্রমিকদের বাস্তবতা আরও গভীরভাবে বোঝে। চা বাগানের কঠোর পরিশ্রম ও কম মজুরি তার রাজনৈতিক চেতনাকে সম্পূর্ণভাবে জাগিয়ে। সে ধীরে ধীরে শোষণের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে শুরু করে এবং সাধারণ মানুষের মধ্যে তার প্রভাব বাড়তে থাকে। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ব্রিটিশ প্রশাসন তাকে নজরদারির আওতায় আনে। এরপর দেশভাগের পর নতুন রাষ্ট্র গঠিত হলেও পূর্ব বাংলার শোষণ থেমে থাকে না। ভাষা আন্দোলনে তিনি মানুষের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ান এবং 1952 সালের পরিবর্ষণের ঘটনা তাকে আরও গভীরভাবে নাড়া দেয়। তিনি স্বায়ত্তশাসনের দাবি আরও জোরালোভাবে তুলতে থাকেন। একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কারাগারেও তার চিন্তা থেমে থাকে না, বরং কারাগারের ভিতর থেকেই তার আদর্শ বাইরে আন্দোলনের আগুন ছড়িয়ে দেয়। 60-এর দশকে তিনি রাজনৈতিক সংগঠন গড়ে কৃষক ও শ্রমিকদের একত্রিত করেন এবং সরাসরি শোষণের বিরুদ্ধে গণ আন্দোলনকে শক্তিশালী করেন। 1969 সালের গণ অভ্যুত্থানে ঢাকার রাজপথ জনসমুদ্রে পরিণত হয়, যেখানে তিনি সতর্ক করেন যে এই অবহেলা ভবিষ্যতে ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নেবে। 1957 সাল কাগমারি সম্মেলন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। সেখানেই ভাসানী পশ্চিম পাকিস্তানি শাসকদের উদ্দেশ্যে বলেছিলেন, আসসালামু আলাইকুম, যেন সেটাই ছিল পাকিস্তানকে বিদায় জানানোর প্রথম ইঙ্গিত। 1962 সালে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েন তিনি। তাঁর ভাষণ আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে পূর্ব বাংলার রাস্তায়। বাংলাকে আর থামানো যাবে না। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে জন্ম নিল বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পরেও ভাসানী ক্ষমতার লোভে ছোটেননি। তিনি আগের মতোই সাধারণ মানুষের কথা বলে গেছেন। 1976 সালের 17ই নভেম্বর শেষবারের মতো থেমে যায় সেই বিদ্রোহী কণ্ঠ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন। কিন্তু ইতিহাসের পাতায় কিছু মানুষ কখনো হারিয়ে যায় না। তারা বেঁচে থাকে মানুষের স্মৃতিতে, মানুষের সংগ্রামে। মাওলানা ভাসানী ছিলেন তেমনই এক ঝড়, যে ঝড় আজও বাংলার ইতিহাসে গর্জে ওঠে।